সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। মিছিলের দুজনকে নিয়ে আজ আবার আমরা আপনাদের সামনে এসেছি। মিছিলের মুখ দুজন, একজন আমাদের সাথে সাব্বির রায়হান ইমন, আরেকজন হবেন খুব তাড়াতাড়ি ফারহানা পারভীন। এই মিছিলের মানুষগুলা তাদের সংগ্রাম, তাদের নানা কিছু নিয়ে আমরা কথা বলবো। সামনে কর্মসূচি আসছে, কর্মসূচিগুলা সেই কর্মসূচিগুলা তারা কিভাবে দেখেন সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। ইমন এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। তার ব্লাড গ্রুপ কি বললেন ইমন? রক্তের গ্রুপ আওয়ামী লীগ পজিটিভ। রক্তের গ্রুপ আওয়ামী পজিটিভ। সেই কথা বলার পরে যশোরে তাকে ওই নামেই এখন সবাই ডাকে। ইমন, আজকে আবার অনেকদিন পর আপনি আসলেন, কি বলবেন মানুষের উদ্দেশ্যে, নতুন কি বক্তব্য? আচ্ছা, আমাদের পারভীন মনে হয় পারভীন যুক্ত হয়ে গেছেন, পারভীনকে নিয়ে নিই আমরা। পারভীন, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। পারভীন হচ্ছেন আওয়ামী যুবলীগের তৃণমূলের নেত্রী এবং এই সময় সাহস করে যারা মিছিলে থাকে ঝুঁকি নেন এবং মানুষকে অনুপ্রাণিত করেন, দলটাকে করেন এবং শেখ হাসিনার সাথে শেয়ার করেন তাদের অভিজ্ঞতা গুলা। ইমন, আগে পারভীনের কথা শুনি। শুভেচ্ছা পারভীন। শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার সাথে আজকে এই লাইভে আসছি এবং আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা তুলে ধরার জন্য। আপনি যদি আমাদের কিছু সুযোগটা দেন, তুলে ধরবো। সুযোগ চান বলেন তো, কি বলতে চান আপনি? হ্যাঁ, আমরা মানে বর্তমানে আমাদের সরকারের যে কর্মকাণ্ড এগুলো নিয়ে, দ্বিতীয়ত আমাদের মধ্যেও কিছু ভুল এখনো আছে বা চলমান চলতেছে, এগুলো নিয়েও আছে। তৃতীয়ত, প্রশাসনের যে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো এবং প্রার্থীদের ঘোষণা দেওয়া হলো, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো। আপনার এলাকায় বিএনপি কাকে মনোনয়ন দিয়েছে? আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম হাসান হক ছিল। কচুয়ার না? জি, আমি কচুয়ার। আমি কচুয়ারে মেয়ে। সাংবাদিক হিসেবে আমার অনেক অভিজ্ঞতা করেছে। কচুয়ারে আমার অভিজ্ঞতা ছিল যেটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, বিএনপি কেউ কচুয়ায় থাকতো না। বিএনপি যখন ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগের কেউ থাকতে পারতো না কচুয়াতে। আমি একবার গিয়ে রিপোর্ট করলাম, আমাকে কোনো ছদ্মবেশে যেতে হয়েছে। কারণ হচ্ছে গাড়িতে মহিমানগর বাজারে গাড়ি থামিয়ে বিএনপি করতো কারা যাচ্ছে না। আমি কিন্তু লুঙ্গি পরে হাঁটুরের বেশি আমি গিয়েছিলাম ইটভাটার ওখানে গিয়ে আমি একটা ইটভাটার ভেতরে টাকার ব্যবস্থা ছিল আমার, সেখানে ছিলাম অভিজ্ঞতা। আচ্ছা, কথা না আপনাদের অনেক যেমন আপনি অনেক সহকর্মী আছে, অনেক মেয়ে সহকর্মী ছিল আপনার, তারা নাই কেন আপনার কাছে? তারা কেন মাঠে নাই, কেন মাঠে আসতে চায় না বা কেন আসতেছে না, এটা মানে এক পর্যায়ে বলতে গেলে আমাদেরও দুর্বলতা আছে এবং ইন্টারনেট সরকারেরও কিছু কারণ আছে। যেমন দেখা গেছে আমাদের যারাই মুখ খুলছে, হয় তাকে হত্যা করা হয়েছে, নয় তাকে গুম করা হয়েছে, নয় তাকে দর্শন করা হয়েছে। যারাই যেভাবে প্রতিবাদ করছে, এই হয়তো ব্যবহারের কারণে আমাদের নারী নেত্রী এখন আসতো, যেমন কেউ গুম হয়ে গেছে, ধর্ষণের শিকার হয়েছে, এমন ঘটনা আছে।
সরি, মানে আপনার সাথে আপনার মিছিলে আসতো, মিছিলে আসার কারণে গুম হয়ে গেছে আর পাওয়া যাচ্ছে না। এমন কি আছে? হ্যাঁ, যেমন মিছিলে আসছে আমাদের ক্যাকাপা মনে করেন একটা মিছিলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ছিলে, তা আপনি জানেন হয়তোবা। ক্যাকাপাকে কিন্তু হত্যা করা হয়েছে, এটা জানেন আমাদের যুবলীগের যুব মহিলা লীগের ক্যাকাপাকে, এবং ওনাকে হত্যা করা হয়েছে, এটা আপনি জানেন। এটি তো মনে করেন দৃশ্যমান প্রমাণ, কারণ ওনার তো শারীরিক কোনো সমস্যা ছিল না, ওনার কোনো ইয়ে ছিল না। ওনার অপরাধ উনি আওয়ামী লীগ করছে, ওনার অপরাধ উনি আওয়ামী লীগের একজন নেত্রী, যুবলীগের নেত্রী, এই জন্য ওনাকে হত্যা করা হয়েছে। আমরা তো এটা নিজে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সাক্ষী। আচ্ছা, আপনাদের ওনাকে দিয়ে আমি বললাম একটা মুখ, মিছিলের একটা মুখ আমাদের অনুষ্ঠানে একাধিকবার এসেছেন, তার নাম মিষ্টি সুভাষ। ওকে আনলে অনেকে কিন্তু নানা কথা বলে, এটা কারণ এটা বেসিক্যালি আমি বলি এখনকার সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি জানেন? আমরা যদি মুখ খুলতে যাই, হয় আমরা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোষর, না আমরা দুধ চরিত্রা, না আমরা নোংরা, কারণ আমরা মেয়ে। আমরা এখন মনে করেন কিছু বললেই আমাদেরকে ট্যাগ দিবে। এটা আজকে না, এটা মনে করেন কালচারটা এরকম। বাঙালিদের একত্তর যে বাঙালি ভুলে গেছে, এবং যে বাঙালি মাকে অবিশ্বাস করা শুরু করে দিচ্ছে, সেখানে মায়েদের মতো, মানে আমাদের মতো মায়েদের বা আমাদের মতো মেয়েদের কি সম্মান করবে, এটা তো আশাই করা যায় না। স্বাভাবিক নয় কি? এটা তো আশাই করা যায় না। তো কি কারণে তার ওই তো সে মনে কর সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তো অনেক, মানে সে অনেক কাজ করছে। এখন হঠাৎ করে সে আইসা মানে আমাদের নেত্রীর জয় গান গাইতেছে, এটাই মানে আগে মনে করেন মিষ্টি করে সুর দিছে, এখন হয়তো মিষ্টি সুরের লাভটা হয় না, অনেকের কাছে কিন্তু মনে হচ্ছে সে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগ করে, এই জন্য তা অনেকের কাছে খারাপ। এটা স্বাভাবিক, আওয়ামী লীগ যে করবে সেই খারাপ। মিষ্টি সুভাষ তো মনে করেন খারাপ হওয়াটা স্বাভাবিক, তাই না? সে তো 24 ঘন্টায় নেত্রীকে নিয়ে বিভিন্ন টপিক তুলে ধরে, নেত্রীকে নিয়ে বিভিন্ন মিছিলে যায়, মিটিং এ যায়, আমাদের সাথে, ছেলেদের সাথে, সকলের সাথে সে অ্যাক্টিভ আছে। এজন্য তাকে তো খারাপ বলবে, এটা স্বাভাবিক। তাকে যখন জেলে নেওয়া হয় তখনও কিন্তু পুলিশ বাহিনী তাকে এই ধরনের নোংরা কথা বলে টর্চার গুলা করছে। কি বলতো দেখেন, কিন্তু এই নারী পুলিশও কিন্তু এই জুলাই আন্দোলনকারীদের হাতে মারা গেছে, বাবা বলে ডাকছে, কিন্তু তাকে রেহাই দেয় নাই। সুভাষ তো এখন রেহাই পাবে না, কারণ সে আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কথা বলতেছে, সে মাদক ব্যবসায়ী, সে দুধ চরিত্রা, বিভিন্ন মানে বাজে কমেন্টস এগুলো বলে যাচ্ছে, এগুলো তো স্বাভাবিক। কিন্তু আমি তার মধ্যে আমার সাথে তার সাথে চলাফেরা আছে, আমার সাথে তার সাথে উঠা বসা আছে, এবং তার মনে করেন বিষয়বস্তু আমার মাধ্যমে আছে। তো আমি একটা জিনিস দেখলাম, মেয়েটা যে মানে আমাদের নেত্রীর প্রতি যে স্নেহ বা শ্রদ্ধা সম্মানটা আছে, এবং বঙ্গবন্ধুর প্রতি যে মনে করেন আস্থা বিশ্বাসটা এবং যে স্পিরিটটা আছে, এটা মনে হয় যে আমরাও ওইটা আমাদের মধ্যেও নাই। ওর মধ্যে যেটা আছে আমাদের মধ্যেও সেটা নাই, ওর মধ্যে যেটা আমরা পাইছি, যেটা আমরা দেখছি। ইমন, আপনি কি নিচে সুভাষকে পেয়েছেন? আপনি কি মিছিলে সুভাষকে পেয়েছেন? আমি মিছিলে না, আমি যুদ্ধে পেয়েছি তাকে। গোপালগঞ্জ যে ট্র্যাজেডি ছিল আপনার এনসিপি সন্ত্রাসদের সাথে, সেই সময় উনি একটু জোরে বলেন, জোরে বলেন। মানে গোপালগঞ্জ যে ট্র্যাজেডিটা হয়েছিল আপনার 16 জুলাই, সেদিন মিষ্টি সুভাষ আপনার আগের দিন রাত থেকে পরের দিন আপনার প্রায় বিকেল 5টা পর্যন্ত সমস্যা আছে ইমন, সমস্যা এমন সময়। এখন ঠিক আছে ভাই, ক্লিয়ার আছে নাকি? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে।
আবার আগের দিন রাত থেকে পরের দিন বিকাল পর্যন্ত, এমনকি পুলিশের সাথে যখন পিকেটিং চলছে, ওই পিকেটিং এও মিষ্টি সুভাষ ছিল। এমনকি পুলিশের দাবর, সেনাবাহিনীর দাবর, এগুলো সে নিজে ফেস করছে, আহত হয়েছে। তো আমার সেদিন তাকে দেখে মনে হয় নাই যে সে গুপ্ত বা কিছু। সে তো দেখলাম পাগল। আরো অনেক ছেলে সাহস করে পিকেটিং করে যেতে পারতেছে না, সে দেখলাম চলে গেল। আমার কাছে তাকে সন্দেহজনক কিছু মনে হয় না। শুধু এমনি আপনার সাউন্ডটা ঠিক করেন। চুরির মিষ্টিটার পরে আপনি ওনার নেত্রীর সাথে কথা বলেছিলেন, তাই না? জি, বুঝি নাই। রিমন, তোমার এই হেডফোনটা সমস্যা আছে। আপনি কুড়িলের মিছিলের পরে, কুড়িলের সর্বশেষ মিছিলের পরে আপনি নেত্রীর সঙ্গে কথা বলেছিলেন, তাই তো? হ্যাঁ, আমি নেত্রীর সাথে কথা বলেছিলাম, নেত্রীর সাথে কথা হয়েছে। নেত্রী বলেছেন, পথ হারিও না, তোমরা আমার সাহসী সৈনিক, তোমরা আমার আমার তৃণমূল আমার শক্তি, তৃণমূল আমার মানে পথসঙ্গী। আমি এই কথাগুলো বলার পর আমি বললাম যে আপা, আপনার কাছে এইটুকুই দাবি করবো যে আমরা যারা মাঠে আপনার হয়ে লড়াই করতেছি বা আমরা যারা কাজ করতেছি, আপনি আমাদের চোখের পানি জড়ায়েন না, আপনি আমাদের চোখের পানি জড়ায়েন না, আপনি ফিরে আসেন। আর যারা দালালি করার জন্য বসে আছে তাদেরকে বলেন যে এগুলা বাদ দিয়ে তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্য। তবে হ্যাঁ, আমি আপনাকে দুইটা কথা ক্লিয়ার করে বলে দেই, আমি কাউকে নাম ধরে কারোর নাম ধরে উল্লেখ করব না, এবং কাউকে আমি মানে হিংসা করে কথাগুলো বলবো না, যেহেতু আমরা বড় পদ নেই আমাদের, আগামীতে জানি না, আমরা মাঠে থাকবো শেষ পর্যন্ত, আমরা বিজয়ের অপেক্ষায় আছি, আমরা বিজয় হওয়া পর্যন্ত মাঠে থাকবো, পরে আমাদের কি হবে আমরা জানি না। তবে এইটুকু বলবো যে আমাদের কিছু সংখ্যক তেলদারি নেতা আছে, আমি নেতাই বলবো তেলদারি, মানে তেল মর্দন এখনো করা লাগে, যে এখনো যিনি যে দেশের প্রধান ছিলেন আমাদের মা, মানে জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু প্লিজ দিয়ে ফোনটা রিসিভ করেন না। আমি যতদিন ওনার সাথে কথা বলছি, উনি ফোনটা রিসিভ করে নিজেই কথা বলে, এবং উনি নামটা আমার জানে, আমার নাম পারহানা, আমার বাড়ি কচুয়া। তো উনি প্লিজ দিয়ে ফোন রিসিভ করে, কিন্তু আমাদের কিছু বিশিষ্ট নেতা আছে, তাদের নামটা আমি বলতেছি না, ওইটা নাই বললাম, ওনারা এখনো মনে করেন পিস দিয়ে ফোনটা রিসিভ করা, ওনাদের পিস এখনো লাগে। ভাই তুই হ্যাঁ পিএ 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 লাগে, হ্যাঁ পিএ দিয়ে মানে ওনাদের এখনো ফোন রিসিভ হয়। আরে ভাই তোরা দেশে আয় ভাই, তোদেরকে ওয়েলকাম জানে, আমাদের মতো তোরা মাঠে নাম, এবং দুইজন মিলে এক জায়গায় চা খা, দেখ পারিস কিনা। এক দুই, ধরেন আমরা একটা কাজ করলাম, কাজ করে ধরেন আমরা মিছিল থেকে আসলাম, তো মিছিলটা দেখে তারা কি বলে, তোমরা তো 10-12 জন মিছিল করছো, এটা কি মিছিল হলো? 10-12 জন না, আপনি 3 জন নিয়ে নামেন না। দেখেন ইউনুস সরকারের আপনাকে ব্যাঘাত ঘটায় কিনা, আপনার কোনো সমস্যা হয় কিনা। বাংলা একটা প্রবাদ আছে যে গাছে কাঁঠাল বুকে তেল, কেমনে কাঁঠাল করা লাগে, এটা তো ওনারা জানে না, ওনারা কাঁঠালটা বরাবর কিভাবে খাইছে। কারণ 15 বছর আরামে ছিল তৃণমূলের বিভাগ ছিল, তৃণমূলকে কখনো বুঝতে দেয় না যে মজাটা তারা খাইছে, কিন্তু তৃণমূলের কখনো তারা সুবিধাও দেয় না, আর তৃণমূলের পাশেও দাঁড়ায় না। অনেকে দেখা গেছে 5 আগস্টের পরে পাক দিয়ে মনে করেন লন্ডনে গেছে গা, অনেকে আছে আরাম আছে বাসার ভিতরে, অনেকের কাছ থেকে আমি কষ্টে আছি, মামলা আছে, আমার 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, 1 লক্ষ টাকা দেন, এগুলো হচ্ছে, এগুলো হবে, কিন্তু মাথাটা কিন্তু কাটা যাচ্ছে তৃণমূলের, কিন্তু নেতাদের না। তা আমি নেতাদেরকে একটু বলবো, সর্বপ্রথমে যে আপনাদের কাছে অনুরোধ, তৃণমূলের পাশে দাঁড়ান, তৃণমূলের সাথে দাঁড়ান, যারা আজকে মাঠে আছে, যারা 14 মাসে বা অনেকের পরিবার আছে, যেমন বাবাকে না পাইলে ছেলেকে ধরে নিয়ে যায়, ছেলেকে না পাইলে বাবাকে ধরে নিয়ে যায়, বা বউকে না পাইলে হাজবেন্ডকে ধরে নিয়ে যায়, হাজবেন্ডকে না পাইলে
বউকে ধরে নিয়ে যায়, এগুলো কিন্তু এই 14 মাসে চলতেছে। তো এইগুলি এই পরিবারগুলোর পাশে দাঁড়ালে হয়, আর কিছু লাগবে না। তৃণমূলের পাশে দাঁড়ান, আমাদেরকে বদলা রোদ দিতে হবে না। আমরা নেত্রীর অনুসারী, আমরা বঙ্গবন্ধুর অনুসারী, আমরা নেত্রীকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা একাত্তরকে ভালোবাসি। আমরা এই যুদ্ধে সবসময় থাকবো, আছি থাকবো, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিজয় চিনে না আনতে পারি, ততক্ষণ আমরা সংগ্রাম চালিয়ে যাব। কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, হয় মৃত্যু নয় জেল, এই দুইটা। একটা ব্যাপার ফারহানা মনে করেন আপনার যেমন একটা ঝুঁকি, সারাক্ষণ ঝুঁকি আছে, আপনার যারা নেতা তাদের ঝুঁকিটা একটু বেশি। এবং যারা এখানে গ্রেপ্তার হয়েছে তারা জামিন পাচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে। হ্যাঁ, কাজে তারা সে এখন নিরাপদ আছে ঠিক, কিন্তু তাকে তো বলতে পারেন না যে উনি দেশে এসে গ্রেপ্তার হোক, গ্রেপ্তার এসে জামিন পাচ্ছে না। আগে আইনের শাসন প্রতিষ্ঠা আসলে জামিন পাচ্ছে না, আমি বলতেছি, তুমি বলবা। ওর সাউন্ডটা একেবারেই শোনা যায় না রে ভাই, একেবারে সাউন্ডটাকে শোনা যাচ্ছে না। বানানো বলেন তো। আচ্ছা, আমি একটা কথা বলি যে আমি পরিবেশ উপদেষ্টার কথাই বলি যে রিজওয়ানা হাসান কেন বারবার কারাবন্দীদের এবং জেলখানাতে গিয়ে প্রতিদিন ওনার ডিউটি কি শুধু যে ওনার তো পরিবেশ নিয়ে ডিউটি, তাই না? পরিবেশ, কিন্তু এই পরিবেশ ডিউটি মানে ফেলে রেখে উনি কেন আহ, কারাবন্দী যারা আছে জেলখানায় গিয়ে ওনার ডিউটিটা নিত্যদিনে করে যাচ্ছে, এটা কেন করে যাচ্ছে? এটা শুনেন, ওই যারা জেলে আছে তারা এই ঘটনাটা আমাকে এটা বলেছে। তাদের, হ্যাঁ, তাদের বিভিন্ন মুখের কথাই আমি বলতেছি, আমি তো জেলে যাই নাই। আমি তো বিভিন্ন জেলে যারা আছে, ওরা যেহেতু ওরা বাইরে হয়তো দেখাচ্ছে সে নিয়মিত জেল পরিদর্শন করে, জেলে একটা ভালো আছে সবাই, কিন্তু যাদের অভিজ্ঞতা তারা বলছে উনারা ওই একটা গাড়িতে করে জেলের ভিতরে ঘোরেন, উনারা বন্দীদের সাথে কোনো কথাবার্তা বলেন না, জানেনও না, ওনারা জানেনও না বন্দীদের না, কি অবস্থা। আপনি জানেন আমাদের কিছুদিন আগে আমাদের অসংখ্য মানে অসংখ্য মহিলা নেত্রীরা, ছাত্রলীগের নেত্রীরা, মানে ছাত্রলীগের যে নারী নেত্রীরা, তারা কিন্তু জেলে ভীষণভাবে অত্যাচারিত হয়েছেন এবং খোলা চিঠিও মানে অবশ্য প্রেরণ করছেন, এটা আপনি দেখেছেন কিনা। তো ওখানে মনে করেন নারীদের প্রতি, নারীদেরকে বেসিক্যালি মনে করেন, আমি আপনাকে খোলামেলা ভাবে বলি কথাটা, যেহেতু আমি একজন নারী, ওখানে নারীরাই কিন্তু ভীষণভাবে মানে আমাদের যে নারী নেত্রীরা আছে ছাত্রলীগের অল্প বয়সী, তারা কিন্তু ওইখানে এক পর্যায়ে নির্যাতনের শিকার হচ্ছে এবং প্রমাণও আমরা মনে করেন পাইছি এবং ভয়েস রেকর্ডও ওটা পাবলিক হয়েছে। তো ওইখানে নারী নেত্রীরা মনে করেন ভীষণভাবে মনে করেন নির্যাতিত, লাঞ্ছিত এবং অনেকের বলতে পারেন প্রায় ধর্ষণের শিকারও হয়েছে নারী নেত্রীরা। এটা আজ নয় কাল, এটা তো অবশ্যই বের হবে যারা কারা। এক দুই, দ্বিতীয় দুই, যে খাবারের যে জেলে যারা মনে করেন তারা সেবা পাইতেছে না, এটা সত্যি যে অনেক, যেমন আওয়াজ দিয়ে কোনো কথা বলতে পারে না, বলতে গেলেই জেলের ভিতরেও কিন্তু একটা মব হয় বলতে গেলে। এই মবটা মনে করেন এই যারা যে টাইমলি ডিউটিটা করে, রেজওয়ানা এই ডিউটি ডে ওনার এটা। আর নতুবা ওনার যে খাবারের মধ্যে কেন খাবারের স্বাদ থাকে না, বিশ্রী খাবার, এগুলা যারা জেল থেকে বের হয় তারা এগুলা বলে। অলরেডি আমি যে মিছিল গুলা করেছি, আমার অনেকগুলা মানে কর্মী বিগত দিনে জেলে ছিলেন, কিছু কর্মী বের হয়েছে, ওরা কিন্তু এই কথাগুলি বলে। ওরা বের হওয়ার পরে ওরা পিছু হাঁটে, পিছু হাঁটে কারণ কি, বাইরে জেলে আর যাই করুক, জেলে যাস না, মানে জেলে ভালো না, মানে আমাদের মানে এতটাই অস্বস্তিকর, জেলে ভালো না। ভালোটা না, যে এটা মনে করেন জেলে অনেক মবের কারণে যেমন দেখা গেছে কেরোসিন খাওয়াইয়া দেয়, পানির বদলা কেরোসিন খাওয়াইয়া দেয়, এটা কিন্তু হচ্ছে। পানি চাইতে গেলে কেরোসিন খাওয়াইয়া দেয়, এটা কেমন ধরনের কথা? 53 বছর কিন্তু এটা হয় নাই। এবং আমাদের মনে করেন এটা পানির বদলে কেরোসিন খাওয়াইয়া দেয়,
এটা শুনলে তো আর মনে করেন এভাবে ওইখানে মৃত্যু থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো, কারণ ওইখানে তো মৃত্যু যন্ত্রণাটা, এই যে আমাদের অসংখ্য নেতা কর্মী মনে করেন দেখা গেছে আমাদের প্রায় 2.5 লক্ষের মতো নেতা কর্মী এখনো জেলে, এমপি মন্ত্রী মিলিয়ে জেলে আছেন। তারা কেউই ভালো নাই, তারা কেউই সুস্থ না, তারা অসুস্থ। ইমনের এটা কি হতে পারে মাইকটা ঠিক আপনার হয়েছে? খাবারের সাথে বৈদিক। ইমনের সাউন্ডটা ঠিক কি হয়েছে এখন? ইমনের কি সাউন্ডটা ঠিক হয়েছে? হ্যাঁ ইমন, ঠিক আছে। আপনার কি সাউন্ডটা ঠিক হয়েছে? আপনার আপনার কথা একেবারে শোনা হেডফোনের যাচ্ছে না। সাউন্ড ঠিক হয়েছে না? আমাদের অনুষ্ঠানের আগে আপনার কথা চমৎকার ছিল, অনুষ্ঠান শুরুর পরে আপনার কথা শোনা যাচ্ছে না। এমন জোরে বলেন। একেবারে শোনা যাচ্ছে না, একেবারে শোনা যাচ্ছে না। আপনি এটা খুলে আবার লাগিয়ে একটু দেখেন ঠিক হয় কিনা সেটা। এরকম কথা বলেন তো। এখন এখন শোনা যাচ্ছে। তাহলে আপনি কি কষ্ট করে কেন এটা রাখলাম? আপনি কি বলতে চেয়েছিলেন? আপনি তখন ওই যে মিষ্টি সুভাষের বিষয়ে যে প্রশ্নটা করছিলেন যে আমি তাকে মিছিলে পাইছি কিনা, আমি তাকে মিছিলে না, আমি তাকে যুদ্ধের মাঠে পাইছি সরাসরি। আপনার যে গোপালগঞ্জ ট্র্যাজেডি যেটা হয়েছিল 16 জুলাই, এনসিপি যে এই অপকর্মটা করতে এসেছিল, তৎকালীন সময়ে মিষ্টি সুভাষের সাথে আমার পরিচয় হয় এবং সে এক কথায় পিকেটিং থেকে শুরু করে যা যা করণীয় আমাদের মতো ইয়াংস্টাররা যা যা করে সেও তাই করছিল। আমার মনে হয় না যে একটা গুপ্ত বা স্পাই কখনো এই ধরনের জীবন ঝুঁকি নিয়ে বন্দুকের সামনে দাঁড়াবে, সে কিন্তু দাঁড়াইছিল। যাক, ওইটা ওইটা অনেকে অনেকে অনেক কথা বলে, যারা সাহস করে মাঠে আছে তারাই জানে পরিস্থিতি। আচ্ছা হ্যাঁ, ইমন একটু বলেন তো, সামনে যে কর্মসূচি যেগুলো আসতেছে, 13 নভেম্বর লকডাউন, এই কর্মসূচিগুলোকে আপনাদের কি ধারণা, কি করতে হবে আপনাদের? আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের যা যা নির্দেশনা থাকবে আমরা তাই তাই করার জন্য প্রস্তুত। যেমন আমাদের ধরেন আপা একটু আগে একটা কথা বলছিল যে বিভিন্ন নেতাদের নিয়ে, সেক্ষেত্রে আমাদের ছাত্রলীগটা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ছাত্রলীগ সঠিকভাবে আপনার দিক নির্দেশনা দিচ্ছে এবং ছাত্রলীগের আমরা নেতা কর্মীরা। নির্দেশনা না, এই যে গত 14-15 মাসে দেখা গেছে জি, সারা বাংলাদেশে যে অ্যাক্টিভিটি সব করে ছাত্রলীগ। ছাত্রলীগ, রাইট। ফারহানার মতো মুষ্টিমেয় কিছু আছেন, যুবলীগের আছেন বা অন্য ছাত্রলীগেরই বেশি, কিন্তু ছাত্রলীগের অবশ্যই। নেতা। তো সামনের কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের যা নির্দেশনা থাকবে এবং আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের যে নির্দেশনা থাকবে আমরা সেই অনুযায়ী আর কি মুভ করব, সেই অনুযায়ী কাজ করব। সেই অনুযায়ী কাজ করব একেবারে পাই টু পাই, কারণ আমাদের আসলে আর হারানোর কিছু নাই, আর পিছনে তেরো ফিরে যাওয়ার। তারিখে 13 তারিখে তাদের প্রোগ্রামটা হচ্ছে, একটা তারিখ ঘোষণা করবে যেই দিন তারা শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করবে। ফাঁসি তো বলবে, ইয়ে করবে সেটা, সেই দিনটা কিভাবে চিন্তা করেন? আমরা সারা বাংলাদেশের সকলকে ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে এই দিনটা সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে সবাই যাতে বাসায় থাকে, সবাই যেন এই অপ যে রায়, এই রায়ের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের সাথে আমাদের সহযোগিতা করে। আমরা আমরা কোনো জানমালের ক্ষতি না করে কিভাবে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বলেন, অবস্থান কর্মসূচির মধ্যে ঢাকা লকডাউন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। ফারহানা, আপনার এখনো কি ধারণা? সবকিছু ফারহানা, আমি আসলে আমার ধারণা যে লকডাউন এর ডাক দিয়েছেন আমাদের যে কর্মসূচিটা, আওয়ামী লীগ মানে জনগণের দল। আওয়ামী লীগ মানে কিন্তু জনগণের বল নিয়ে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। যেহেতু লকডাউনের বিষয়টা আসছে, তো সেহেতু আমরা যেহেতু মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে এবং বিভিন্ন মনে করেন মানুষের ব্যবসা বাণিজ্য যাতে যাদের ক্ষয়ক্ষতি না হয়, ওইটা আমরা মানে বিবেচনা করে আমাদের কর্মসূচি আমরা স্ব অবস্থান থেকে পালন করব।
এবং এটা চলমান থাকবে, আমাদের কর্মসূচি চলমান থাকবে। এবং আমাদের একটাই প্রতিজ্ঞা যে নেত্রীর যে অবৈধ যে ট্রাইব্যুনাল, যে প্রহসনের যে ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু যে ট্রাইব্যুনাল ওনারা বসাইছে, সেটা কোনো গণতন্ত্রের ভিতরে পড়ে না, আর এটা গণতন্ত্রের কোনো কিছুই না। তো এই আইন কেন আমরা মেনে নিব? এটা এই আইন কেন আমরা মানবো? এটা আমরা মানি না। আমরা ওইটার জন্য, আমাদের নেত্রীর জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করব, এবং আমরা প্রস্তুত আছি করার জন্য। ফারহানা আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আপনি কি আপনার মনে আছে সেই দিনগুলো আওয়ামী লীগ বিরোধী দলে ছিল? জি, বিরোধী দলে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, বলেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগ এইবারের মতো এই ধরনের কিছু টেস্ট করে নাই। আর আপনি জানেন আওয়ামী লীগ মস্কার ভাঙে না। আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম কে বিশ্বাস করে। আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিছে, বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয় নাই। বুঝতে হবে এই দলটা বিরোধী দল আমলেও কিন্তু ঠিকই ছিল। এই ইন্টারিম সরকারের মতো এরকম অবৈধ সরকার, এটা অ্যাকচুয়ালি এটা অবৈধ সরকার, এই অবৈধ সরকারের মতো এরকম নির্লজ্জ বেহায়া বাংলাদেশে আর কোন সরকার আসে নাই। তার তো লজ্জা শরম নাই, তার সাথে যে উপদেষ্টা গুলো আছে তাদেরও লজ্জা শরম নাই। যে এদের মতো কুলাঙ্গার অন্তত পক্ষে দেশের কোন দেশের জন্য ভালো না। আপনি নোবেল বিজয়ী হয়েছেন ঠিকই, আপনি এই দেশ, আমরা বিরোধী দলে বিগত আমাদের যখন 2006 কিন্তু আওয়ামী লীগ বিরোধী দল ছিলেন, আমি 2006 কথাই বলি, এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ছিল, কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে, সংগ্রাম করছে। আওয়ামী লীগের এরকম ভাবে আওয়ামী লীগ এরকম ভাবে নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগ আন্দোলন করতে পারবে না, সংগ্রাম করতে পারবে না, বা আওয়ামী লীগের পিছনে পিছনে সেনাবাহিনী চৌকিদার বাহিনী হইতে সবাই কিন্তু লেলিয়ে দেয়নি। কাজ হয়েছে পুলিশ যদি কোথাও মব হয় বা কোথাও কোনো ধরনের নাশকতার সৃষ্টি হয়, তখন হয়তো বা প্রশাসনকে তারা বলবে, প্রশাসন সেটা দেখবে। কিন্তু এখন দেখতেছি মনে করেন যে ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, যে আমার মনে হয় উনি প্রশাসনের নামিয়ে উনি নিজের আমার নামে নেমে যাওয়া উচিত আমাদের সাথে লড়াই করার জন্য। উনি নামুক না, ওনার উপর যে উপদেষ্টা সংখ্যালঘু গুলো আছে ওনাদেরকে নিয়ে নামুক, দেখি পারে কিনা। আর আরেকটা কথা, উনি এই বছর যেটা 14 মাসে করছেন, উনি এটাই করছেন, উনি ওনার সুদের ক্ষেতটা বাড়াইছেন, ওনার যে সুদের ব্যবসা ওইটা বাড়াইয়া দিচ্ছেন, এছাড়া আর কিছুই না। না আছে জনগণের কল্যাণে সে আছে, সে প্রতিদিনে বলে আমাকে সংস্কার করার সুযোগ দিন। আরে বেটা, তোর সংস্কার করে 14 মাস পার হয়ে গেছে, কি সংস্কারটা করছে? জ্বালাও, পোড়াও, খুন করো, মপ করো, আওয়ামী লীগের পিছনে ছোটো, আওয়ামী লীগের মধ্যে গুলোর মতো লেগে থাকো। আওয়ামী লীগ, আরে বেটা আওয়ামী লীগ তুই হারা বছরে লেগে থাক, তুই 5 বছর নে না, সমস্যা নাই, আমরা 5 বছর পরে জনগণ নিয়ে নামবো, সমস্যা কি? তুই 5 বছর ক্ষমতা থাক, জনগণ একটু বুঝুক যে আমরা 2 দিনের টোকাইদের সাথে মাঠে নেমে আমরা আওয়ামী লীগ হটাইছি, এখন আমাদের ব্যাঘাতটা আমরা ধরে নিই। তখন জনগণের যদি রেসপন্সিবিলিটি আসে শরীরে, মনে যে হ্যাঁ আমরা তো আওয়ামী লীগে আমাদের দরকার, আমরাও চাই, আমরা একটু জনগণের সাথে আমরাও চাই একটু যে আওয়ামী লীগ কি জিনিস এটা জনগণ যাতে বুঝে। এবং আমরা বিগত দিনে আমরা, আপনি দেখছেন বিএনপিও কিন্তু স্বচ্ছভাবে আন্দোলন করছে, আমাদের যখন 15 বছর আমরা ছিলাম, বিএনপি কিন্তু করছে, মিছিলও করছে, মিটিংও করছে। এরকমটা আমরা করি নাই, কিন্তু আমাদের সরকার করে নাই। আমাদের সাথে
36টা চিন্তা করেন, 36টা দল এমন ভাবে লাগবে যে 36টা দল মানে একটা দলের ভিতরে লাগবে। তাহলে বুঝতে হবে দলটা খাওয়ার কি, এই দলটা কতটা ইমেজ নিয়ে কাজ করে, এটা বুঝতে হবে। 36টা আপনারা দল না, কিন্তু একটা দলের ভিতরে লেগে আছে। আপনার কাছে ইমনের একটু কথা শুনি। ইমন, রাস্তায় কিন্তু জি, সেনাবাহিনীর টহল আরম্ভ হয়েছে না? হুম। আজকে আপনাদেরকে দেখলাম আপনাদেরকে পুলিশ দিয়ে সামলানো যাচ্ছে না, কিন্তু মানে সেনাবাহিনী নামানো হয়েছে। পুলিশ পুলিশদের পুলিশ তো রাতে বাসায় বাসায় গিয়েও সার্চ করতো প্রায় প্রায়, সেগুলো দিয়ে হচ্ছে না। এখন সেনাবাহিনী দিয়ে ট্রাই করছে। আর সেনাবাহিনী তো আমাদের শত্রু না, আমরা তো আসলে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী তো আমাদের শত্রু না, পুলিশও আমাদের শত্রু না। এখন তাদের পুলিশের আপনার ওই চাকরির বিভিন্ন ট্রান্সফারের হুমকি দামকি দিয়ে এনাদের দিয়ে কিছু করাচ্ছে। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, যথাসময়ে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে এই দাঁত ভাঙা জবাব, এই অন্যায় দাঁত ভাঙা জবাব তারা নিজেরাই দেবে। আর আমরা তো দেবই, আমাদের তো সব শেষ করে দিয়েছে, আমরা তো এই যে দেবই। বললেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, তার কি 5ই আগস্ট সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের ক্ষমতা থেকে বের করে দিচ্ছে? 5ই আগস্ট মেটিকুলাস ডিজাইনের ফাঁদে শুধু যে আমরা পড়েছি তা না, সেক্ষেত্রে আপনার এই বাংলাদেশ পুলিশকে তো তারা শেষ করে দিয়েছে, সেই সাথে বিভিন্ন বাহিনীকেও মেটিকুলাস ডিজাইনের ফাঁদে ফেলে এই 5 আগস্ট ঘটানো হয়েছে। 5 আগস্টে আপনার এই এটা একজন উপদেষ্টা বিশ্লেষণ কি আমি দিব? বলেন বলেন। আমার এই ছোট্ট মাথা আমি বলতেছি, আমি কিন্তু নেতা না ভাই, আমি কিন্তু সত্যি নেতা না। আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার একজন ক্ষুদ্রতম কর্মী, একজন ভোটার। আমি আমাকে দাবি করি এবং নেত্রী আসা পর্যন্ত আমার এই প্রতিবাদ চলবে। নেত্রীকে যতদিন পর্যন্ত আমরা আমাদের কাছে ফিরে না আনতে পারে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম এবং চলবে। এইখান থেকে আমি বলতেছি, সর্বপ্রথমে 2024-এর 5ই আগস্টের কথা বলি। আমাদের সাথে যেটা হয়েছে, বা আমাদের নেত্রীর সাথে হওয়া মানে আমাদের তৃণমূলের সাথে হওয়া। নেত্রী মানে আমরা মানে নেত্রী। বিষয়টা এরকম না? বিষয়টা এরকম নাকি ভাই? তো এটাকে আমরা নাই বলি। সেনাবাহিনী এমন একটা আমি আগে সেনাবাহিনী যেখানে দেখতাম, বিশেষ করেন আমার গায়ের মানে পশম মানে দাঁড়িয়ে দিত যে সেনাবাহিনী আমার এতটা স্পন্দন ছিল। এখনো আছে, এখন যে নাই তা না, স্পন্দন আছে, এখনো আছে তা না। 5ই আগস্টের পরে সেনাবাহিনীর মানে সেনা প্রধানের বক্তব্য শুনে বুঝতে পারছি যে হয়তো মানে ভালো কিছুই হবে। ভালো কিছু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, ক্ষমতায় বসছেন। বসার পরে মেবি সম্ভবত আন্ডারটেকিং দিয়ে বসতে হয়েছে। আর এই আন্ডারটেকিংটা দিচ্ছে সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনী দিচ্ছে। তাহলে তা না হলে এতগুলা পুলিশ হত্যা হলো, বিচার নাই। অনেক জায়গায় সেনাবাহিনীর দুরন্ত লাশ ছিল, বিচার নাই, কোনো বিচার নাই, তদন্ত নাই। সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছে জুলাইয়ের লাল স্বাধীন বাহিনীদেরকে। জুলাইয়ের লাল স্বাধীন বাহিনী, সে জুলাইয়ের লাল স্বাধীন বাহিনীদেরকে বাহিনীরা সেনাবাহিনীর কাঁধে উঠে কিন্তু বক্তব্য দিছে, কাঁধে চড়েও কিন্তু বক্তব্য দিছে। বুঝেন কথাটা? দেওয়ার পরেও সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে, যেটা 53 বছরে হয় নাই। সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হয়ে সেনাবাহিনীকে জেলে প্রেরণ করা হয়েছে, গ্রেপ্তার করলো, জেলে প্রেরণ করলো। করার পরে যেটা 53 বছরে ভাই, আমরা এটা আমার বয়স কিন্তু 53 না, আমার বয়স কিন্তু এই 37 পর্যায়ে। 37 পর্যায়ে আমার 53 না। আমার ছেলেরা অনার্স করে, আমার একটা ছেলে অনার্স করে। তো এই 53 বছরে কিন্তু এটা হয় না। মানে এটা আমার বাবার কাছ থেকে শোনা কথা আমি বলতেছি, আমার বাবা বলছে।
যেটা 53 বছরও হয় নাই। আপনি দেখেন এই বিষয়টা যে সেনাবাহিনীদেরকে গ্রেপ্তার করছে বিনা কারণে, যে যাদেরকে গ্রেপ্তার করছে তারা কিন্তু জুলের সাথে জুলের পক্ষ নিয়ে কিন্তু কাজ করছে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কিন্তু কাজ করে নাই। এটা আপনি জানেন ভালো করে, আপনারা সবাই জানেন, তাই না? কিন্তু এই জুলের মানে আন্দোলনে থাকার পরে সেনাবাহিনী গ্রেপ্তার হয়েছে, জেলে আছে। তো গতকালকে যে সেনাবাহিনীর বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণে যে সেনাবাহিনীর দুই গেলে দুটা মারো তালে তালে স্লোগান দেয় শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরাই যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সেনাবাহিনী সহযোগিতা করছে তাদেরকে, তারাই কিন্তু এখানে স্লোগান দেয়। আমরা এখনো বিশ্বাস করি যে, এটা বিশ্বাস করি সত্যি যে সেনাবাহিনী চাইলে অনেক কিছু হতে পারত, সেনাবাহিনী চাইলে অনেক কিছু করতে পারে এবং নিজের হাতে ক্ষমতা নিতে পারে। এখন কেন নিচ্ছে না, এটাও একটা ভাবার বিষয়। এই ভাবার বিষয়টা হলো গিয়ে ইন্টারিম সরকার ডালমে কুছ কালাই করে দিয়েঙ্গে। ডালমে কুছ কালাই মানে ওনাদের আগে থেকে ফারহানার কথায় একটা আশা আশা ভাব আছে আপনার মধ্যে, সেনাবাহিনী যেন ক্ষমতা নেয়। সেনাবাহিনীর ক্ষমতা নিলে আপনার লাভ কি? না, আমার লাভ না তো। ওনারা আশ্বাস দিচ্ছে না, আমার তো লাভ না। জনগণ লাভের দরকার, জনগণের ভালোর দরকার। আমরা চাই জনগণ ভালো থাকুক, শান্তি থাকুক। আমরা জনগণের যে 15 বছর যে সেবাটা আমরা জনগণেরকে দিয়েছি, আমরা যেটা আমাদের নেত্রী ক্ষমতায় থেকে যে সেবাটা দিয়েছে, যে মানে পার্ট জনগণকে দিয়েছে, জনগণের সাথে থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন মনে করেন উন্নয়নমূলক কাঠামো গুলা তৈরি হয়েছে, সেগুলো তো এখন হচ্ছে না। জনগণের দেখা গেছে জনগণের যেমন আগে 10 টাকা বিজেপি কার্ডের চাল পেত এবং পৃথিবীর মাল পেত, যে চাল ডাল চিনি এগুলা পাইতো, তারপরে দারিদ্র ভাতা পাইতো, বিধবা ভাতা পাইতো, মাতৃকালীন ভাতা পাইতো, এগুলো কিন্তু এখন পাচ্ছে না। এটা কি আপনি জানেন? পাচ্ছে না। এটা কি আমাদের পারে না? একটু ইমনের কথা শুনি। ইমন, যশোরে ছাত্রলীগের কি অবস্থা এখন? আমরা আলহামদুলিল্লাহ যশোরের ছাত্রলীগ আমরা ঐক্যবদ্ধভাবে আছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কোনো আমাদের ভিতর কোনো সমস্যা নেই। আমরা কি কাজ করছেন আপনারা? আমরা কেন্দ্র ঘোষিত প্রত্যেকটা কর্মকাণ্ড, এমন কোনো কর্মকাণ্ড নেই কেন্দ্র ঘোষিত যা আমরা করছি না। এমনকি এই কর্মকাণ্ডের বাইরেও লাস্ট 2 দিন আগে দেয়াল লিখন করলাম যে নো ভোট, নো ভোট, নো ইলেকশন উইথাউট শেখ হাসিনা। এরকম আমাদের কর্মসূচি তো চলতেই থাকে। আমরা গর্ব করে বলতে পারি যে যশোর জেলা ছাত্রলীগ আমরা একটার পর একটা কর্মকাণ্ড হাতে নিচ্ছি আর কি। এমনকি আমরা ঢাকার প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করছি যশোর থেকে গিয়ে। সব মিলা বলতে পারেন আমরা আলহামদুলিল্লাহ ঠিক আছে। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আপনাদের যোগাযোগ হয়? আমি মানে আপনার সাথে কথা বলার আগে আপনার ইন্টারভিউতে আসার আগে তাদের সাথে কথা বলে ঢুকলাম। কথা শুধু কথা না, এমনকি তারা দেখভালও করে আমাদের। আপনাদের কি তথ্য আছে ছাত্রলীগের মোট কত নেতা কর্মী এখন অ্যারেস্ট আছে? সারা বাংলাদেশে নাকি যশোরে? সারা বাংলাদেশে। সারা বাংলাদেশের তথ্য আমি এক্সাক্ট ওইভাবে দিতে পারি না, তবে আপনার এলাকার অবস্থা আমাদের এখানে আপনার শতকরা 80-90 ভাগ ছাত্রলীগে আছে ভেতরে। আর সব থেকে বিষয় হচ্ছে যে আপনার এই জায়গায় আমাদের এখানে একটু ঝামেলা বেশি, সব বরাবরই ঝামেলাটা ফেস করতে হচ্ছে, আর ছাত্রলীগকে তো ফেস করতে হয়। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালো আছে, আওয়ামী লীগের সিনিয়র নেতারা, যুবলীগের ভাইয়েরা, এরা সবসময় আমাদের পাশে থাকে। আমাদের আর কোনো গ্রুপিং নাই, আমাদের এখন লক্ষ্য একটাই, জননেত্রী শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসা। আর গ্রুপিং থাকা তো ভালো, কিন্তু লক্ষ্য আমাদের সবার এই যে এই ইলেকশনটা আওয়ামী লীগ ছাড়া ইলেকশনের জন্য তারা রেডি হচ্ছে, তারা ওইভাবে সবাই তৈরি হচ্ছে। আওয়ামী লীগকে ইলেকশন করতে দিবে না তারা। এবং সর্বশেষ মির্জা ফখরুলও বলছে যে শেখ হাসিনাকে আনতে হবে।
এনে বিচারের সম্মুখীন করতে হবে। তা ইলেকশন কিভাবে ঠেকাবেন আপনারা? আচ্ছা, আমি প্রথমে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহেবের কথার উত্তরটা দিই যে জননেত্রী শেখ হাসিনাকে এনে যে কথাটা উনি বললো, উনি আসলে এখনো মেটিকুলাস ডিজাইনের ফাঁদে পড়ে আছে, এই জন্য এই কথাটা বললো। যাই হোক, আর নির্বাচন কিভাবে ঠেকাবে, রাজপথের যে খেলা, এই খেলা আমরা আমাদের জন্মগতভাবে আমাদের প্র্যাকটিস নেওয়া আছে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনৈতিক পরিবারের সন্তান। এবং আমি আবার আপনার অনুষ্ঠানে আবার আমি বলতে চাচ্ছি, আমার রক্তের গ্রুপ আপনিও জানেন আওয়ামী লীগ পজিটিভ। এরকম শুধু আমার যে একা আওয়ামী লীগ পজিটিভ তা না, এই মুহূর্তে রাজপথে যারাই আছে এদের সকলের রক্তের গ্রুপ আওয়ামী লীগ পজিটিভ। এদের সকলের দেওয়াল পিঠ দেওয়ালে ঠেকে গেছে, পেছনে আর যাওয়ার জায়গা নেই। হয় দেওয়াল ভেঙে পিছনে যেতে হবে, আর না হয় ঠেলতে ঠেলতে যে কোনো মূল্যে সামনে আপনার যেতেই হবে। তো আমরা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার যে কোনো নির্দেশনা, যে কোনো দিক নির্দেশনা আমরা বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে যশোর জেলা ছাত্রলীগ আমরা রাজপথে থাকবো। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আমরা আপনার সমবয়সী অথবা এই যে উপদেষ্টা একজন আছে না, আশিক সজীব ভুইয়া, উনারা কিন্তু সামরিক প্রশিক্ষণ আরম্ভ করছে আপনাদেরকে। আসিফ বাহিনী যদি তৈরি করে থাকে, আমি আপনার ইন্টারভিউর মাধ্যমে ওকে বলে দিচ্ছি, তার যদি গাজী বাহিনীর সাথে আগে করার প্র্যাকটিস কর পারিস কিনা, তারপর তুই জনগণের উপরে হামলা করবি। নাকি তুই গাজী বাহিনীর সাথে পারিস কিনা? গাজী বাহিনী মানে ওর যদি আসিফ বাহিনী থাকতে পারে, তাহলে আমারও গাজী বাহিনী আছে। আচ্ছা, গাজী বাহিনীর নেতা আমাদের সাথে আছেন এখন, গাজী এই সমস্ত পাগলামি, এগুলো আসলে হাস্যকর ব্যাপার। এরা যেগুলো করে, যে অস্ত্র প্রশিক্ষণ, কারাতে প্রশিক্ষণ দিয়ে কি বুঝাতে চায়, মানে জঙ্গি রাষ্ট্র করবা, পাকিস্তান বানাবা এই দেশটারে। আর আমরা ৭১ চেতনাধারী, আমাদের বাপ দাদারা যুদ্ধ করছে, আমরা চুপ করে বসে থাকবো? শুধু গাজী বাহিনী না, এখানে ফারানা বাহিনী তৈরি হয়ে যাবে, গাজী বাহিনী তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে বাহিনী তৈরি হয়ে যাবে এদের মোকাবেলা করার জন্য। যেমনটা ৭১ সালে আমার কি মনে করে, এরা সরকারি টাকা আছে বলে সরকারি টাকা দিয়ে একেবারে কিছু অস্ত্র মস্ত্র কিনে কারাতে পারাতে শিখায় জঙ্গি দেশ করে ফেলবা। আমরা তাহলে ঘর বাড়ি ছাড়লাম, আমরা গাজী বাহিনীর কথা শুনলাম, ফারহানা বাহিনীর কি অবস্থা? আমার বাহিনী, আমি তো একবারে বললাম, হয় মৃত্যু নয়তো জেল, দুটার একটা, বিজয় ছিনে আনবো। আর এটা আমাদের বিশ্বাস, আমরা আন্দোলন সংগ্রামকে বিশ্বাস করি, আমরা ৭১কে বিশ্বাস করি। ৭১ আমাদের শক্তি, ৭১ আমাদের শক্তি। আমরা সেখান থেকে আমি ৭১ দেখি নাই, ৭১-এর ইতিহাস পড়েছি, ৭১ দেখি না, ৭১-এর গল্প শুনেছি। আমার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা, আমার বড় বোনের হাজবেন্ড মুক্তিযোদ্ধা। আমি ৭১-এর ইতিহাস শুনেই কিন্তু বড় হয়েছি। অতএব ৭১-কে বিশ্বাস করি। যে আমাদের, আর আপনাকে কথাটা শেষ করতে পারলাম না, আমাদের মুখ্য আন্দোলনটা কিন্তু কারাগার থেকে শুরু হবে, এটা বলে রাখলাম। আমি ছোট মানুষ, আমি অত বড় রাজনীতিবিদ না, আমি ছোট্ট একটা কর্মী। এই আমাদের আন্দোলনটা কিন্তু কারাগার থেকে শুরু হবে। আর এই কারাগার থেকে শুরু করবে যারা অবৈধভাবে, এই ইন্টারিম সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে নোবেল বিজয়ী, মানে উনি দেশ উদ্ধার করে এলাইছেন। ওই দেশ উদ্ধারকৃত লোকের বিরুদ্ধে এই যে সেনাবাহিনী করে জেলে ঢুকেছে না, সেনাবাহিনী, ওনার সহযোদ্ধা ছিলেন, এই সহযোদ্ধারাই আন্দোলনটা শুরু করবে। এটা আমি ছোট্ট মাথায়, আমি যেটা জরিপ করতে পারি, মাঠে নিয়ে জরিপ করতে পারতেছি, ওইটা থেকে বলতেছি, এটা কিন্তু কারাগার থেকে শুরু হবে। কারাগারের ধারণ ক্ষমতা কিন্তু কতটুকু এটা আমরা সবাই জানি, তার ঊর্ধ্বে কিন্তু কারাবন্দী হয়ে গেছে। ধারণ ক্ষমতার ঊর্ধ্বে কিন্তু কারাবন্দী এখন কারাগারে। আর কখন জানি এটা বজ্র ধেয়ে আসবে এই ঘূর্ণিঝড়, মানে ইউনূস কিন্তু অলরেডি, ইউনূসের কিন্তু আন্তর্জাতিক ভাবে সব দরজা বন্ধ হয়ে গেছে, 1 to 1 বন্ধ, সব দরজা বন্ধ। আর এই দরজা মানে বন্ধ যেহেতু হয়ে গেছে, পালানোর রাস্তা নাই এখন, আর কোথাও পালাতে পারবো না। ইউনূস, তুমি পদ্মা সেতুর জন্য রেডি থাকো,
চুবানো হবে, উল্টিয়ে তোমাকে যেটুকু করার দরকার ওইটুকু করা হবে। তোমার মৃত্যুটা কিন্তু এই বাংলার মাটিতে হবে, কারণ তোমার 37 বয়সে তুমি 71 স্বাধীনতা কেন মানো নাই? কারণ 37 বয়সে তুমি 71 যুদ্ধে, তোমার বয়স তখন 37, তখন কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই, 71 অংশগ্রহণ করে নাই ইনুস। তো সে তো মনে করেন 71 বিরুদ্ধে থাকবে। তো এখন এই ইনুস যেটা করতেছে, আমাদের যে বললাম না আমরা কিভাবে পারবো, আমরা পারবো। আমাদের কিন্তু প্রায় 2.5 লক্ষ ভাই, এমপি, মন্ত্রী, আমাদের আত্মীয় গুলা এই কারা বন্দি জীবন কাটাচ্ছে। অনেক ভাইকে বিনা কারণে, বিনা চিকিৎসায় জেলে কিন্তু হত্যা করা হয়েছে। এই জেল থেকে আমাদের মুখ্য আন্দোলনটা শুরু হবে। আর আজকে এই কথাটা আপনি লিখে রাখেন, আমি ছোট মানুষ এই কথাটা বললাম, আমি অত বড় নেতা না। আর এটা তৈরি করবো আমরা যারা এই যে 3-4 জন, 12 জন, 15 জন, 20 জন, 100 জন করে আমরা এক একটা আন্দোলন মিছিল করে যাচ্ছি। আমরা কিন্তু মিছিল করি না, আমরা ইউনূস সরকারের সাথে ঠাট্টা মস্করা করতেছি। দেখি ওনার পুলিশ বাহিনী, ওনার কিনা চৌকিদার বাহিনী যে আমাদেরকে কি করে, কতটুকু পর্যন্ত ওনাকে আমরা হয়রানি করতেছি। ওনার সাথে আমরা মানে কাবাডি খেলতেছি। কাবাডি বুঝুন তো বাংলা, মানে আমরা এটা কাবাডি খেলতেছি। আমাদের যখন ঘূর্ণিঝড়টা শুরু হবে তখন ইউনূস কিন্তু ওই যে প্যান্ট আর পরা লাগবো না, দৌড় মারবো, কিন্তু প্যান্ট আর পরা লাগবো না। কারণ আমাদের অবস্থা আমরা বুঝি, আমরা কখন আমাদেরকে মুভ করতে হবে, আমাদের কখন কোন জায়গায় আমাদেরকে থামতে হবে, কতটুকু পর্যন্ত আমাদেরকে দৌড়াতে হবে। এই এই 3 সেকেন্ড, আমরা যখন 3 সেকেন্ড 3 মিনিট একটা মিছিল করি, এই 3 মিনিটে তো সে হজম করতে পারে না। তার চৌকিদার বাহিনী, পুলিশ বাহিনী আইসা যায় মাঠে। কতটা ভয় হইলে এই ইউনূস এটা করতে পারে? ভয় নাই মনে করেন? ভয় তো ওনার আছে। ওনার প্যারের ভিতরে যে নারী বুড়ি এগুলো কিন্তু মোস্তার প্রতিদিন। আমার মনে হয় যে আমরা ওনার কাছে যে আছে তার কাছ থেকে জানতে পারবেন, ওনার কিন্তু প্রতিদিনই কিন্তু বাথরুম হয়, এটা সত্যি। খাবার কিন্তু হজম হয় না, এই ইউনূসের কিন্তু খাবার হজম হয় না, এটা সত্যি। আমরা কিন্তু স্টে করব, কখন করবো এটা আপনাকে টাইমটা বলি না, আপনি নিজে দেখতে পাবেন। ওই যে একটা কথা বললাম না, আমাদের দরকার জনগণ। আমরা জনগণ, আমরা আওয়ামী লীগ মানে জনগণের দল। এই জনগণে অনেক ধন্যবাদ ফারহানা। আজকে আমরা যেমন ফারহানা বাহিনীর প্রধানের কথা শুনলাম। ফারহানা বাহিনীর প্রধান কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা শুনলাম। আমরা এখন গাজী বাহিনীর প্রধান তার বক্তব্য দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। আজকে আসলে গাজী বাহিনীর সদস্য যারা, তারা হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষজন। হ্যাঁ, আমাদের সরকারের টাকা অবৈধভাবে নিয়ে আমরা কারাতে প্রশিক্ষণও দেওয়ার আমাদের সক্ষমতা নেই। আমরা কাউকে জঙ্গি হিসেবে তৈরি করতে চাই না। আমরা 71-এর চেতনাধারী যে সমস্ত গরিব, অসহায়, পা ফাটা আপনার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা আছে, এদের নিয়ে আমাদের বাহিনী, আমাদের মূল লক্ষ্য মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। যেমনটা আমরা বাংলাদেশ ছাত্রলীগ করে থাকি, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় সহ বাংলাদেশের যে কোনো যৌক্তিক আন্দোলন সংগ্রামে আমরা মাঠে থাকি, ঠিক এই গাজী বাহিনীর লক্ষ্য বা কর্মকাণ্ড সেটাই। তো আপনারা আপনার এই শেষ করবেন মনের কথা শুনা? অবশ্যই অবশ্যই আপনি আসবেন, আমরা আপনার কথা শুনতেই তো এসেছি। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার বড় বোন ফারহানা পারভিনের কথা শুনবো। তো সকালে ভালো থাকবেন, ধন্যবাদ। ফারহানা, খুব তাড়াতাড়ি শেষ করব আমরা। আপনি আচ্ছা, আমি আপনার সাথে 3 মিনিটে শেষ করে দিচ্ছি। যে আমি একটা কথা আপনাকে বলে রাখি, যে আকাশ কিন্তু ভারী, আকাশটা কিন্তু ভারী, খুব মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় আসবে। আর এই ঝড়টা ইউনূস কন্ট্রোল করতে পারে কিনা সন্দেহ আছে। কন্ট্রোল করতে তো পারবে না। এক, আপনি দেখেছেন শিক্ষকদেরকে কিভাবে হেনস্থা হতে হয়েছে,
তাদের নিজ দাবির জন্য তারা আন্দোলন করবে, স্বাভাবিক। এটা আমাদের সময় হয়েছে আন্দোলন, আমাদের সময় হয়েছে না, হয়েছে, আমরা কিন্তু এটা করি নাই, নারীদের উপরে হাত তুলি নাই। কতটা নির্লজ্জ, কতটা বেয়াদব হইলে, কতটা কুলাঙ্গার হইলে নারীদের নির্যাতন করছে শিক্ষকদের। শিক্ষকরা আমাদেরকে কলম দ্বারা শিখেছে, আমাদেরকে আমি বলাটা শিখেছে। সেই শিক্ষকদের গায়ে একজন কনস্টেবল কিন্তু 10 পাসও হয়, এসএসসি পাশে একজন কনস্টেবল চাকরি পায়। একজন শিক্ষক কিন্তু এসএসসি পাস হচ্ছে, 10 পাস সার্টিফিকেটের নিয়ে কিন্তু চাকরি পায় না, তাই না? কিন্তু একজন কনস্টেবল কিভাবে একজন শিক্ষকের গায়ে হাত দেয়, তার ফাঁসি দেওয়া উচিত। ইউনুস বাহিনী ইউনুসে ফাঁসি দেওয়া উচিত, নিজের গালে নিজে জুতা মারা উচিত। নির্লজ্জ, রাজাকার, কুলাঙ্গার। তার মা বাবা যদি থাকতো, তার মা বাবারে জিজ্ঞেস করতাম, তোর পোলারের জন্ম দিছ যখন, ইউনুসরে যখন জন্ম দিছ, তখন তুই কেমনে জন্ম দিলি? যে নারীরা তার কাছে সেফ নাই, যে শিক্ষকরা তার কাছে সেফ নাই, যে মুক্তিযোদ্ধারা তার কাছে সেফ নাই, যে 71কে বিশ্বাস করে না, জিজ্ঞেস করতাম। তো ভাই, আপনার সাথে এক হয়েছি, ভালো লাগছে। আবার ডাকলে আসবো, আমাদেরকে সময় দিলে আবার আসবো। আবারও বলি কথাটা, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বজ্রপাত শুরু হয়ে যাবে, যে কোনো সময় ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। ইউনুস হটাও, দেশ বাঁচাও, এটা হয়ে যাবে। অনেক ধন্যবাদ লকডাউন মাত্র নামতে না বলছে। অনেক ধন্যবাদ গাজী, ইমন। আমরা আজকে এখানে শেষ করব। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন সবাই কৃতজ্ঞতা। এই মানুষগুলাকে মাঠে আমরা বারবার নিয়ে আসবো, আমরা তাদের কথাগুলো শুনবো, তাদের অভিজ্ঞতাগুলো শুনবো। সবাই ভালো থাকবেন।